দুর্ঘটনার খবর। বিশ্ব বাংলা গেটের সামনে দুর্ঘটনা। নিউ টাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। বিশ্ব বাংলা গেটের সামনে দুর্ঘটনা। নিউ টাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। দুর্ঘটনায় গাড়ির বেশ কয়েকজন যাত্রী তারা আহত হয়েছেন। কেমন রয়েছেন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, নিউটাউন যে বলাকা আবাসন, সেই বলাকা আবাসন ক্রস করে যখন বিশ্ববাংলা গেটের দিকে যাওয়ার রাস্তা, সেখানেই মূলত মর্মান্তিক দুর্ঘটনা। রং সাইড দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে দ্রুত গতিতে একটি চার চাকা গাড়ি যখন যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরে গাড়িটি রাস্তার উপরে উল্টে যায়। গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা যে ঘটনা, সেই ঘটনায় দুজনের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক, এমনই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়া ভাবে আসছিল। রং সাইড দিয়ে আসার জন্য ডিভাইডারে ধাক্কা মারে দুর্ঘটনা। চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং বেপরোয়া ভাবে রং সাইড দিয়ে আসার জন্য চালক কি মদ্যপ ছিলেন নাকি অনুপ? চালক মদ্যপ ছিল কিনা গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যে চালক, তিনিও যেহেতু আহত হচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ির মধ্যে 4 থেকে 5 জন ছিল, তারা প্রত্যেকেই আহত হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে উদ্ধার করার পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে পাঠানো হচ্ছে। বেশ। ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পের জন্য রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি আরপিএফ। দমকলের 2 ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিভাবে আগুন খতিয়ে দেখছে রেল। ঘটনাস্থলে রেলের তদন্তকারী দল। ভোররাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। ট্রেনে যাত্রী না থাকায় অল্পে রক্ষা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সরিয়ে দেয় জিআরপি আরপিএফ। দমকলের 2 ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কিন্তু কিভাবে আগুন তা খতিয়ে দেখছে রেল। ঘটনাস্থলে রেলের তদন্তকারী দল। এটা হচ্ছে কাটোয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। পুরো ট্রেন না, ট্রেনের একটা বগি, একটা কোচ, এর মধ্যে কোনো যাত্রী ছিল না। এটা হচ্ছে এমটি অবস্থায় দাঁড়ানো ছিল। আপনাদের কটা ইঞ্জিনে আগুন আসবে? 2টো ইঞ্জিন পুরোপুরি নিভে গেছে। কিন্তু কিভাবে আগুন তা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কোথাও কি এই আগুন ষড়যন্ত্রের আগুন জানার চেষ্টা করব। রেল কি ভাবছে ইতিমধ্যেই নজর রাখা হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজেও। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেনটি দাঁড়িয়েছিল, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্টেশনের বিভিন্ন জায়গা, স্টেশন সন্নিহিত বিভিন্ন জায়গা সিসি ক্যামেরা ফুটেজও হাওড়ার যিনি এডিআরএম, যিনি গোটা ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছেন, তার নেতৃত্বে যে দল রয়েছে তারা সংগ্রহ করেছে। তারা মনে করছেন এই আগুনটি শর্ট সার্কিটের ফলে নয়। সিসি ক্যামেরাতে তারা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছেন। তবে কি কারণে প্রকৃত আগুন, তার জন্য তারা ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করতেও চান। আগামীকাল ফরেন্সিক দল সেখানে গিয়ে পৌঁছবে এবং তারা জায়গাটি তারা পরীক্ষা করবে। প্রাথমিকভাবে রেলের যা পাওয়া যাচ্ছে তথ্য, তারা বলছেন যে প্রায় 55 লক্ষ টাকার মতো ক্ষতি তাদের হয়ে গিয়েছে। এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন, যেটা আগের দিন রাত্রিবেলা এসে দাঁড়িয়েছিল, ভোরবেলা 6টা 5 নাগাদ ছেড়ে যাওয়ার কথা, 4:30টার সময় আগুন লাগলো। এই গোটা ঘটনাকে তারা সহজ করে দেখতে নারাজ। তাহলে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা জানার জন্যই তারা চেষ্টা করছে। এবং তারা মনে করছে যে তদন্তকারী দল এই তথ্য সংগ্রহ করতে পারবে ফরেন্সিক রিপোর্ট হাতে আসার পরও। তবে সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ তারা সংগ্রহ যেভাবে করেছে তাও পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। কেন তারা সন্দেহজনক গতিবিধির কথা বলছেন, তাতে পূর্ব রেলের কর্তাদের বক্তব্য যে আরো বেশ কিছু অংশ পরীক্ষা করার পরই সেই বিষয়টাতে তারা সহজ হতে চান। তবে শুধুমাত্র শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা মনে করছেন না। বেশ। ভোটের আগেই শিক্ষক নিয়োগ, ভোটের আগেই একাদশ দ্বাদশের নিয়োগপত্র, আগামী সপ্তাহে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কোন পর্যায়ে রয়েছে নিয়োগপত্র দেওয়ার কাজ, নিয়োগ প্রক্রিয়ার কাজ? দেখো, আগামী সপ্তাহ থেকেই কাউন্সেলিং শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জাতিগত এবং বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা পেয়েছে এসএসসি, এবং সেই তালিকা পাওয়ার পরেই এবার এসএসসি আগামী সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু করছে। সব বিষয়ের শূন্য পদের তালিকা না পেলেও যে বিষয়গুলি শূন্য পদের তালিকা পেয়েছে এসএসসি, সেই বিষয়গুলিরই কাউন্সেলিং শুরু করা হবে। আগামী সপ্তাহে কাউন্সেলিং শুরু করার পর মার্চের প্রথম সপ্তাহ থেকেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শেষ করবে এসএসসি। এমনটি আমরা কমিশন সূত্রে জানতে পারছি। আগামী সপ্তাহে শুরুর দিকেই
এসএসসি কাউন্সিলিং এ বিজ্ঞপ্তি জারি করবে। বেশ। গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগেও অযোগ্য। 1 মার্চ ও 8 মার্চ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা এসএসসি, তার আগে স্ক্রুটিনিতে 544 অযোগ্যদের হদিশ। আরো বিস্তারিত বলে আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগেও প্রায় 544 জন অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করা হয়েছে। মূলত তুমি জানো 2016 নিয়োগ, সেই 16 নিয়োগে অযোগ্য প্রার্থী কারা ছিলেন তাদের তালিকা তৈরি করা হচ্ছিল এসএসসির তরফে, এবং সেই তালিকায় প্রস্তুত করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে। নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগেও অযোগ্য প্রার্থীদের নিয়োগের পরীক্ষায় সুযোগ দেওয়া হয়নি, এবং সেই মোতাবেক গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগেও অযোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হবে না। যারা 2016 নিয়োগে অযোগ্য, ইতিমধ্যেই সেই তালিকা এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করেছে, এবং কেন তাদেরকে এবারের নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করা হলো সেই সংক্রান্ত নির্দেশিকাও এসএসসির তরফে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। মধ্য কলকাতায় ফুটপাত দখল, অবৈধ পার্কিং, প্রশ্ন করতেই হুজ্জুতি স্থানীয় যুবকদের। অবাধে ফুটপাত দখল আর তার পাশে বেআইনি পার্কিং। কলকাতার 51 নম্বর ওয়ার্ডে শিকে পুরো আইন, কাছেই পুরসভার অফিস, নিউ মার্কেট থানা। এসএন ব্যানার্জি রোডে ফুটপাত জুড়ে সংসার। রফি আহমেদ কিদওয়াই রোডেও একই ছবি। ফুটপাত জুড়ে ছাউনি, রান্না বান্না চলছে, কোথাও শুকোচ্ছে জামা কাপড়। লাগোয়া রাস্তায় সারি সারি ম্যাটাডোর দাঁড়িয়ে। আপনারা কি এই ফুটপাতেই থাকেন? হ্যাঁ দাদা, কতদিন ধরে আছেন? আমরা অনেক বছর আছি, মানে 40-50। নাইট পার্কিং এ একটা মাত্র গাড়ির অনুমতি, তাহলে এতগুলি গাড়ি দাঁড়িয়ে কি করে? নাইট পার্কিং এর গাড়ি দিনেও পার্ক করা কেন? প্রশ্ন করতেই হম্বিতম্বি আশেপাশের যুবকদের। হ্যাঁ, আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না। আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাতে তো দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না। কি নিয়ে কারণ দেখাচ্ছে? হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না। আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে, আছে তো। এবার যে পার্কিং আছে কি না আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। ফুটপাথ আর অবৈধ পার্কিং এ নাজেহাল পথচারীরা। ফুটপাথ দিয়ে তো কে চলে লোক, ও যে ফুটপাথ, এ ফুটপাথ কই যায় মানুষ, আপনার সুবিধা করলে চলে যায়। না না, যাওয়া যাবে না। এখানকার লোককে জিজ্ঞেস করবেন যেখানে বাস করে। সন্ধ্যের পর অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরই। এসএন ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের জাংশনে একটা ফুটপাথ আছে, যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে, সেখানে যাওয়া তো দূরের কথা, সন্ধ্যের পরে সেখানে এত অসামাজিক কাজকর্ম হয় যে মানুষ তিতিবিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়। মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ ক্রসিং, একদিকে এসএন ব্যানার্জি রোড, আরেকদিকে রফি আহমেদ কিদওয়াই রোড। আর সেই ছবিটা একবার দেখাবো। এখানে সারি সারি ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, নাইট পার্কিং রয়েছে, কিন্তু এই দিনের বেলায় কোনো পার্কিং নেই বলে পুরসভার সূত্রে খবর। কিন্তু এখানে এভাবেই দাঁড়িয়ে থাকে পার্কিং, আর এখানেই রাতের বেলায় অসামাজিক কাজের অভিযোগ তুলছেন খোদ তৃণমূল কাউন্সিলর। আর ফুটপাতের দিকে একবার আমরা দেখি, এই ফুটপাত কার্যত দিনের পর দিন এভাবেই বন্ধ হয়ে রয়েছে। একদিকে গার্ডেনিংয়ের জন্য রেলিং দেওয়া হয়েছে, কিন্তু ফুটপাত কার্যত বাসস্থান হয়ে গেছে। এখন দেখার কতদিনে এই ফুটপাত দখলমুক্ত হয়। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।